আচ্ছা, যদি রেকর্ডিং দিলে দিলাম, না দিলে নাই। তো ঠিক আছে, আমরা একটু শুরু করি। আজকের আমাদের ক্লাস হচ্ছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ আমরা করতে চাচ্ছি, সলিউশন করতে যাচ্ছি। তোমার হচ্ছে এক্সারসাইজ 8.2 8.2। এটা তো 8.2 করার আগে আমরা একটু সূত্রগুলো নিয়ে একটু খুব ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ইনফর্ম করবা যে আমার এই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে। তো এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজকে এটা 90 ডিগ্রি হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজকে যদি আমরা 90 ডিগ্রি যদি আমরা মনে করি, এটাকে একটা কোণ হিসাবে আমরা যদি দেখি, তাহলে এটা কত ডিগ্রি? এটা হলো 90 ডিগ্রি। খেয়াল করো, তো এটা 90 ডিগ্রি। আর এটা আমাদের কোণ যদি একটা আমরা মনে মনে কত ডিগ্রি এটা আমরা জানি না। উই ডোন্ট নো দা, মানে থিটার মান যে কোনো হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 35 ডিগ্রি হতে পারে, যে কোনো মান হতে পারে। এটা 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। থিটা মানে একটা কোণের মান। থিটা কি কি হতে পারে? থিটা যা খুশি তাই হতে পারে। থিটা তোমার হচ্ছে মনে করো 30 ডিগ্রি হতে পারে, এরকম হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, বা তোমার হচ্ছে 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। 90 ডিগ্রি হবে না, 60 ডিগ্রি হতে পারে, এরকম যে কোনো মান হতে পারে থিটার মানটা। তো তাই যদি থিটাটাকে একটা কোণের পরিমাণ, মানে এটা হলো একটা ডিগ্রি পরিমাণ। তো এটাকে যদি আমরা একটা ত্রিভুজ হিসেবে যদি কল্পনা করি, তাহলে এটাকে যদি একটা মার্কিং করি, এটা এ, এটা হলো বি, আর এটা হচ্ছে সি যদি আমাদের হয়, তো সবসময় মনে রাখতে হবে যে থিটা কোণের বিপরীত যে বাহুটা আছে এটাকে লম্ব ধরা হয়। তাহলে আমরা কি বললাম? এখানে একটা নিয়মের কথা কিন্তু বলছি। এখানে নিয়মটা কি বলছি? থিটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব ধরতে হয়। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব ধরা হয়। মনে থাকবে এটা কি বলছি? থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব ধরা হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু, তাহলে এটা কি হবে? এটাকে আমরা লম্ব ধরি, লম্ব। এখানে বলি লম্ব। ঠিক আছে, লম্বে এই যে হেলানো যে জিনিসটা আছে এটাকে আমরা বলি অতিভুজ। তার মানে এটাকে আমরা বলি অতিভুজ। যে বাহুটা তোমার হচ্ছে 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে, 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা আছে, সেই বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। তো অতিভুজ কাকে বলি? 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। এটা হলো অতিভুজ। তাহলে এটা হলো অতিভুজ যদি থাকে, এটা যদি লম্ব হয়, তাহলে এটা কি হবে? আলটিমেটলি এটা হবে ভূমি। এটাকে আমরা বলি ভূমি। এটা বলি ভূমি। তো এটাকে আমরা বলবো ভূমি। তো লম্ব আর লম্ব যদি পাই, অতিভুজ পাই, তাহলে বাদ বাকিটা হবে আমাদের ভূমি। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো এখন যদি এরকম যদি হইতো, জাস্ট ফর एग्जांपल আমি যদি উল্টাই দিতাম এই জিনিসটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কি হইতো? এটা আমাকে একটু ইন্ডিকেট করে দিতে হবে, বলতে হবে যে এইটা যদি থিটা যদি এটা হইতো, থিটা যদি এটা হয়, তাহলে লম্ব কোণটা হবে। এটা যদি এটা হয়, এটা হয়, তাহলে এর লম্ব কোণটা হবে। হ্যাঁ, লম্ব কোণটা হবে। তাহলে লম্ব হবে হলে বিপরীতে, যে এই বড় দাগটা, এই 90 ডিগ্রি যে সাইডে, না এখানে নাম তো দেওয়াই আছে। এসি, এসি লম্ব কোণটা হবে এসি, হ্যাঁ, এসি। কেন এসি লম্ব হবে? থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এই এইটা না বিপরীত? বিসি হবে না? হ্যালো, থিটা কোণ যদি এটা হয়, তাহলে এর বিপরীত বাহু হবে বিসি। বিসি লম্ব হবে। তাহলে লম্ব হয়ে যাবে তোমার হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে স্যার ভূমি কোণটা হবে? তাহলে ভূমি হয়ে যাবে এটা। তাহলে এটা তো অতিভুজ, তো অতিভুজ ঠিকই থাকবে। তাহলে অতিভুজ যদি অতিভুজই থাকে, তাহলে এটা লম্ব আর অতিভুজ থাকলে বাকি যেটা আছে থাকে সেটা হবে ভূমি হবে।
ক্লিয়ার হইছো? জি স্যার। আবারও বলি, আবারও রিমাইন্ড করে দিই, যদি মনে না থাকে তাহলে আবারও বলি, এটা তো অতিভুজের কোনো পরিবর্তন নাই। 90 ডিগ্রি বিপরীত বাহুটা তোমার অতিভুজ, 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ, এটা তো অল দা টাইম অতিভুজ, এগুলো চেঞ্জ নাই। আর এটা তোমার কি, এটাকে আমরা বলতেছি, এইটা যদি থিটা হয় তাহলে কোনটা লম্ব? এটা যদি থিটা হয় তাহলে হলো লম্ব হইতেছে এ বির, এখানে যদি থিটা হয় তাহলে লম্ব হবে এর বিপরীত বাহু। তো বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু এসি। হ্যাঁ, তাহলে এটা হবে লম্ব। তাহলে লম্ব অতিভুজ, তাহলে ভূমি কোনটা হবে? এটা ভূমি হয়ে যাবে, তাই না? জি। ক্লিয়ার হইছো? কোনো জি স্যার। অস্পষ্ট কোনো ধারণা আছে? না। না, অস্পষ্ট ধারণা নাই। তো এখন এগুলা হচ্ছে যে আমাদের এখানে একটা পিথাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের সূত্র তো আমরা জানি, এর আগে অতিভুজের উপর স্কয়ার, লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, এরকম আমরা জানি, তাই না? জি। পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র কোন ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়? শুধুমাত্র সমকোণী ত্রিভুজ ছাড়া পিথাগোরাসের সূত্র, সমকোণী ত্রিভুজ। সমকোণী হ্যাঁ। ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যাবে, আদারওয়াইজ যাবে না। পিথাগোরাসের সূত্র হলো অতিভুজের উপর স্কয়ার, মানে এটা যদি এ বি এর উপর স্কয়ার ইকুয়াল টু লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার, লম্বের উপর স্কয়ার মানে এসি এর উপর স্কয়ার, এসি এর উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার মানে বিসি স্কয়ার, এরকম। তো এটা আমরা আগে শিখছি, ঠিক কি না? জি। আচ্ছা, এটা আমরা আগে জানি, অষ্টম শ্রেণীতে আমরা পড়ে এসেছি। এখন আমরা বের করব যে কিছু কিছু ব্যাপার আছে। এখন প্রতীক, কিছু প্রতীকের কথা আমরা চিন্তা করি। প্রতীক, প্রতীক বলতে আমরা কিছু প্রতীক আছে, যেমন হচ্ছে প্রতীকটা হচ্ছে এরকম, সাইন একটা প্রতীক, এটা হলো সাইন একটা প্রতীক। প্রতীক। কিন্তু এটার কিন্তু কোনো মানে নাই, সাইনের নির্দিষ্ট কোনো অর্থ নাই, এর কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা একটা মানে প্রতীক জাস্ট, আর কিছু না। আর কস আমরা একটা প্রতীক, সাইন, সাইন আমি একটু অন্যভাবে লিখি তাহলে তোমার যদি মনে থাকে। সাইনের বিপরীত হচ্ছে কসেক, সাইনের বিপরীত মান হচ্ছে কসেক, সাইনের বিপরীতটা হচ্ছে কসেক, আর হচ্ছে কসের বিপরীতটা হলো, কসের বিপরীতটা হলো সেক, কসের বিপরীতটা হলো সেক, সেক কিন্তু একটা প্রতীক। আর হচ্ছে আর কি সাইনের বিপরীতটা হইছে কসেক, তারপর কসের বিপরীতটা হলো সেক, কসের বিপরীতটা হলো সেক, আর হচ্ছে টেনের বিপরীতটা হলো, টেনের বিপরীতটা হলো কট। তাহলে প্রত্যেকটা আমি যেটা ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে দিছি, যে এরকম দাগ দিয়ে দিছি, সেগুলো হলো প্রত্যেকটা বিপরীত জিনিস, একটা একটা বিপরীত। তো ত্রিকোণমিতিতে এরকম 6টা তো হচ্ছে প্রতীক আছে, সাইন, কসেক, কট, সেক, টেন আর কট, এই 6টা প্রতীক আছে। তো এই প্রতীকগুলোর সঙ্গে এগুলা নিজস্ব কোনো মানে নাই, কিন্তু যদি এর সঙ্গে কোনো থিটা আমি যদি দিয়ে দিই তাহলে এটার মানে দাঁড়ায় সাইন থিটা। এটা যদি থিটা দিয়ে দেই তাহলে কস থিটা, এটা যদি থিটা দিয়ে দেই তাহলে কসেক থিটা, এটা সেক থিটা, এটা টেন থিটা, এটা হলো কট থিটা। তার মানে এগুলার মানে তখন হয়ে যায়, থিটা না দেওয়া পর্যন্ত মানে হইতে পারে না, থিটা না হলে এগুলোর কোনো মানে থাকে না, থিটা দিলেই স্যার এটার মানে। থিটা দিয়ে দিলে এটার মানে কি হবে? cos থিটা দেওয়া মানে হচ্ছে এটা মানে আছে একটা, তো যখন cos থিটা আমরা দিব, আমি তার আগে একটু অন্য উদাহরণ দিই। থিটা বলতে আমরা কি বুঝি এখানে? থিটা বলতে একটা কোণ বুঝি, ডিগ্রি, এটা বলতে আমরা ডিগ্রি বুঝি। বুঝতে পারি সবগুলাতে sin 30 ডিগ্রি দিতে পারে, cosec 30 ডিগ্রি দিতে পারে, cos 30 ডিগ্রি দিতে পারে, sec 30 ডিগ্রি দিতে পারে, tan 30 ডিগ্রি দিতে পারে, cot 30 ডিগ্রি দিতে পারে ইচ্ছা করে। মানে এই যে যখন ডিগ্রি দেওয়া যায় তখন একটা এর একটা ভ্যালু পাওয়া যায়, একটা মান পাওয়া যায়। তো থিটা বলতে একটা ডিগ্রির পরিমাণ হতে হবে। তো এটা যদি থিটা না দিয়ে যদি অন্য কিছু দেওয়া যায় তাও কিন্তু মিনিং হতে পারে। সবসময় যে থিটা দিতে হবে এমন কোনো কথা নেই, অঙ্কের প্রয়োজনে আলাদা আলাদা জিনিস থাকতে পারে। যেমন এটা হচ্ছে এ সাইন এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, তোমার হচ্ছে এ থাকতে পারে, এ থাকতে পারে, যা মানে এটা হলো এ, এরকম থাকতে পারে। জি। তো এগুলাকে এ বলতে আমরা বুঝবো এটা হলো কোণ বুঝবো, মানে এ বলতে আমরা কোণ, বি বলতে কোণ, সি বলতে কোণ, ডি এ বলতে এগুলা কোণ বুঝবো, এরকম বোঝায়। বুঝতে পারছো তুমি?
জি স্যার। এটাকে আলফা দিতে পারি, এখানে এটাকে বলে আলফা দিতে পারি, এটাকে বিটা দিতে পারি, এটাকে গামা দিতে পারি, এরকম দিতে পারি। আমার ইচ্ছা মতো আমি চিহ্নগুলো দিতে পারি। আমার ইচ্ছা না অঙ্কে প্রয়োজনে যে অঙ্কে যা দেওয়া আছে সেই অনুযায়ী করতে হবে, কিন্তু এগুলো এরকমও হতে পারে। তো থিটা হতে পারে, আলফা বিটা গামা হতে পারে, অন্য কিছু হতে পারে, সাইন এবিসিও হতে পারে, এরকমও হতে পারে, আবার ডাইরেক্ট এরকম হতে পারে। কিন্তু আমরা যদি থিটা দিয়ে যদি আপাতত কল্পনা করি, থিটা বলতে একটা মানে একটা কোণের কোণ, কত কোণ আমরা জানি না, অজানা কোণ। এটা বলতে আমরা বুঝবো একটা অজানা কোণ কত, এটা আমরা জানি না, তো এরকম বোঝায়। তো আমরা যদি এরকম করি, সাইন থিটা মানে হচ্ছে, সাইন থিটা মানে হচ্ছে যে এই লম্ব আর অতিভুজের ভাগ অনুপাত। মানে সাইন থিটা বলতে আমরা বুঝবো যে লম্ব আর লম্ব, মনে করো জিনিসটা এরকম, লম্ব বলতে আমরা কি বুঝি, লম্ব বলতে আমরা বুঝি এরকম লম্ব আর ভাগ হচ্ছে তোমার অতিভুজ, এইটাকে আমরা বলি সাইন থিটা। লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ দেই তাহলে সাইন থিটা পাওয়া যায়, মানে সাইন থিটা পাওয়া যায়, মানে এই সাইন থিটা ইকুয়াল টু এইটা হয়। ঠিক আছে? জি। হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। লম্বকে অতিভুজ দিয়ে ভাগ, যেমন উদাহরণ হিসেবে আমি তোমাকে একটা বলি। উদাহরণ হচ্ছে এরকম, লম্ব কত দৈর্ঘ্য আছে, সেটা লম্বের দৈর্ঘ্যটা কত আছে। লম্ব মনে করো এখানে দেওয়া থাকলো 5 সেন্টিমিটার, আর এখানে মনে করো 10 সেন্টিমিটার, কথা বলছি এরকম হতে পারে। তো এটা দৈর্ঘ্য কতটুকু, 5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে আমরা এখানে sin থিটা বলতে আমরা বলবো লম্বের যে দৈর্ঘ্য যেটা দেওয়া আছে, 5 সেন্টিমিটার কে ভাগ দিব 10 সেন্টিমিটার দিয়ে, তাহলে ভাগফল কত পাওয়া যাবে, ভাগফল পাওয়া যাবে হাফ। তার মানে এখানে হলো sin থিটা হাফ, এরকম বোঝায়। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার আরেকবার এটা একটু বুঝাবেন। হ্যাঁ, এটা একটু আরেকবার বুঝাবেন। মানে এটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, sin থিটা মানেই হলো লম্ব ভাগ অতিভুজ, এটা তোমাকে মুখস্থ সাইন রাখতে থিটা। হবে। ঠিক আছে, এটা হ্যাঁ। তোমাকে মুখস্থ রাখতে হবে, লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ। লম্বকে আর অতিভুজ কি দিয়ে ভাগ, যেখানে যদি সাইন থিটা থাকে তাহলে আমাদের লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ ভাগ দিতে হবে, এটা অলওয়েজ, এটার কোনো মানে ইয়া নাই, মানে এটা কোনো চেঞ্জ নাই, এইটাকে হ্যাঁ। করতেই হবে। তো লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব যদি 5 সেন্টিমিটার থাকে, অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে sin থিটার মান কত হচ্ছে, 5/10 মানে হাফ, এরকম দাঁড়ায়। জি। sin থিটার একটা মান পাওয়া যাবে। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে। তো আমি তোমাকে যেটা বলছিলাম যে এইটা হচ্ছে তোমার হলো লম্ব, তাই না? এটাকে আমরা বলছিলাম লম্ব, আর এটাকে বলছিলাম অতিভুজ, এই অতিভুজ এটা বলছিলাম। তো cosec থিটা তাহলে বিপরীত যদি হয় তাহলে কি হবে? cosec cosec থিটা তো থিটা যদি, বিপরীত, এটার বিপরীত, সাইনের হ্যাঁ বিপরীত, হ্যাঁ, তাহলে গুণ হবে। তাহলে কি হবে, অতিভুজটা উপরে উঠে যাবে, তাহলে অতিভুজটা কি হয়ে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে, উপরে উঠে আর যাবে। লম্বটা নিচে চলে আসবে, এই বিপরীত যেহেতু। বুঝুনি কথা? জি স্যার, বুঝছি। না মানে বুঝো নাই? আর কি একটা জিনিস বলুন, যেহেতু এটা বিপরীত আমরা কি গুণ করতে পারবো না? ভাগের বিপরীত তো গুণ। বিপরীত মানে কি? বিপরীত মানে 1 ভাগ না, হ্যাঁ। বিপরীত মানে 1 ভাগ। তো বিপরীত মানে 1 ভাগ হচ্ছে তোমার হলো লম্ব বাই অতিভুজ। দেখো 1 ভাগ লম্ব, বিপরীত মানে কি, এইটার বিপরীত। তো 1 ভাগ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এরকম দাঁড়ায়। এটাই তো বিপরীত, আমরা বিপরীত তো এটাই শিখছি, 1 দিয়ে ভাগ দেওয়া শিখছি, 1 ভাগ সামথিং, নাকি এটা বিপরীত না? হ্যাঁ 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 তাহলে এটা যদি বিপরীত শিখে থাকি তাহলে আমাদের কি হয়, এটা হলো 1, এর ভাগটা গুণ চিহ্ন হয়ে গেলে কি হয়ে যায়, নিচেটা উপরে উঠে যায়, উপরেরটা নিচে নামে আসে, তাহলে কি হয়, 1 গুণ অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, হয় না? জি হয়। তাহলে আমাদের উল্টে গেল না, এই জিনিসটা উল্টে যায় না, তাহলে অতিভুজ ভাগ হ্যাঁ লম্ব হলো। হ্যাঁ হ্যাঁ হলো। এইরকম বিষয়টা, বিপরীত বলতে 1 ভাগ। তো এটা যদি হয় তাহলে এটা আমাদের হয় cos থিটা, মানে হচ্ছে cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, cos মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। তার মানে তিনটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, ভূমি ভাগ অতিভুজ, এটা মানে হলো cos থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, এটা তো মুখস্থ রাখতে হচ্ছে তোমাকে। এইটা এটা মুখস্থ রাখতে হচ্ছে, এটা মুখস্থ রাখতে হচ্ছে, এটা মুখস্থ রাখার দরকার আছে?
তাহলে এটা তো না। উল্টাই দিলেই হয়ে যায়, পাওয়া যায়, হ্যাঁ। তাই না? তাহলে জি। cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে এটাকে উল্টাই দিলে আমরা পাবো না? হ্যাঁ, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে আমরা পাবো, এখানে হচ্ছে sec থিটা, sec থিটা তাহলে আমরা পাবো অতিভুজ বাই ভূমি পাবো, তাহলে এটা পাবো অতিভুজ ভাগ ভূমি, এটা পাবো। তাহলে আমাকে একটা মনে রাখতে হচ্ছে, এখান থেকে একটা মনে রাখলেই হবে, আর দুইটা মনে রাখার দরকার নাই। এটা গেল, তারপর হচ্ছে আরেকটা আর দুইটা আছে, তোমার মোট 6টা আছে ত্রিকোণমিতি অনুপাত, আর দুইটার ভিতর কি আছে, tan থিটা আছে। তো আমরা এখানে লিখি tan থিটা, tan থিটা মানে হচ্ছে লম্ব আর ভূমি ভাগ, এটা মনে রাখতে হবে, তাহলে এটা মনে রাখার দরকার আছে। tan থিটা মানে হচ্ছে লম্ব, এখন এখানে tan মানে আর অতিভুজের সাথে কোনো সম্পর্ক নাই, অতিভুজের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, এগুলোতে সবগুলোতে অতিভুজের সাথে সম্পর্ক আছে, মানে এখানে কোনো সম্পর্ক নাই, লম্ব ভাগ ভূমি, এটা হলো tan থিটা। তাহলে cot থিটা কি হবে আমাদের? তাহলে ভূমি ভাগ লম্ব হবে। হ্যাঁ, cot থিটা যেহেতু বিপরীত মান, তাহলে এখানে হবে cot থিটা ইকুয়াল টু ভূমি ভাগ লম্ব, এটা হবে ভূমি ভাগ লম্ব, এটা হবে। এই পর্যন্ত বুঝতে পারছি? জি। আচ্ছা, যদি বুঝে থাকে দেখো একটু, এই পর্যন্ত আমাদের বোঝা শেষ। যদি এটা কেউ মানে তিনটা জিনিস মনে রাখতেছে, sin থিটা, cos থিটা, tan থিটা, এটা একটু মুখস্থ করে ফেলো। স্যার মুখস্থ তো হয়েই গেছে। মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হলে তো ভালো কথা। এখন আমরা একটু শিখি, কিছু সূত্রের কথা একটু শিখি, যে সূত্র। তাহলে আমরা যদি এরকম যদি লিখি, তাহলে আমরা সূত্রগুলো কিভাবে পাবো, সূত্র প্রতিষ্ঠা, মানে সূত্রটাকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তো sin থিটা যদি cos থিটার বিপরীত, তাহলে আমরা কি লিখবো, sin থিটা ইকুয়াল টু আমরা লিখবো 1 ভাগ cos থিটা, যেহেতু cos থিটার বিপরীত, sin যেহেতু cos এর বিপরীত, cos এর বিপরীত, তাহলে 1 বাই cos থিটা, তাহলে লিখতে পারবো না? পারবো। sin থিটা যেহেতু cos এর বিপরীত, তাহলে sin থিটা কিন্তু 1 বাই cos থিটা লিখতে পারবো? পারবো। হ্যাঁ, হ্যাঁ, সাইন থিটা যেহেতু আমরা তো বিপরীত মানটাকে তো 1 ডিভাইডেড বাই যে মানটা থাকে সেটা দিয়ে তো বের করি, হ্যাঁ, তাহলে এটা পারবো লিখতে। 1 বাই cos থিটা, এটা আমরা হ্যাঁ পাবো। পারবো। কেমন করে লিখতে পারবো, একটা আরেকটা যেহেতু বিপরীত, তাহলে সেজন্য আমরা হ্যাঁ। বিপরীত লিখতে পারবো এটা। তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, cos থিটা অবশ্যই তাহলে sin থিটার বিপরীত, তাহলে আমরা 1 বাই sin থিটা উল্টা হয়ে যাবে, তাহলে 1 বাই sin থিটা। তাহলে এই দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম। দেখো, জি। sin থিটা যেহেতু cos থিটার বিপরীত, তাহলে sin থিটা 1 বাই cos থিটা, cos থিটা আবার কি পাবো, 1 বাই sin থিটা। জি। কেমন করে পাবো আচ্ছা এটা? স্যার, একটা মান দিয়ে এটা একটু বুঝিয়ে দিবেন, যে কোনো হ্যাঁ, একটা মান ধরেন সাইন থিটার মান যদি থাকে 10 হ্যাঁ, আর কস থিটার মান যদি থাকে 20, এমন করে। না আমি আপাতত ওই লেভেলে যাচ্ছি না, আমি ও, মান sin থিটার মান 10 এরকম হইতে পারে না, এটা আমি তোমার মানে পরবর্তীতে আসবে, sin থিটার মান 10 হইতে পারে না, এটা পরে আমি দেখাবো আর কি, কেন হইতে পারে না। জি। ঠিক আছে, তো আচ্ছা। শুধু এতটুকু জেনে রাখতে হবে, sin থিটা cos থিটার বিপরীত, এটা জানলেই হবে, আর কিছু আপাতত জানার দরকার নাই। আচ্ছা। হ্যাঁ বলো, কোনো সমস্যা এখানে বুঝতে? না। আচ্ছা, তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল টু কি হবে, তুমি এখন বলো আমাকে, cos থিটা ইকুয়াল টু কি হবে? cos তাহলে থিটা cos theta equal to 1 divided by sec theta. Theta. 1 ডিভাইডেড বাই Sec theta. sec থিটা কি লিখবো তাহলে? তাহলে sec theta হবে 1 divided by cos theta. 1 ডিভাইডেড বাই cos থিটা, 1 ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমরা সূত্র পাইলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র পাইলাম। ঠিক আছে, tan থিটা তাহলে কি হবে বলো, আমি চারটাকে মিশাই দেব, তোমার কাছে তো লেখা আছে, লেখা আছে না? হ্যাঁ। হ্যাঁ, মুছে দেন। তাহলে এখন আমরা আর দুইটা বাকি থাকলো, আর দুইটা আমরা একটু দেখি কি, 4 নাম্বার পর্যন্ত আমাদের গেছে। তাহলে আমাদের এখানে কি হবে, 4 নাম্বারটা হলো আমরা tan থিটা, tan থিটাকে আমরা কি লিখতে পারবো, tan থিটা মানে যেহেতু cot থিটার বিপরীত, তাহলে tan থিটা ইকুয়াল তাহলে 1 divided by cot theta আর হলো পরেরটা হবে হলো 1 divided by tan theta. 1 ডিভাইডেড বাই
1 divided by tan theta। 10 থিটা লিখতে পারি। তো কয়টা সূত্র গেল? 5টা সূত্র গেল। ঠিক আছে, এরপরে আরো সূত্র কিছু আছে, সেই সূত্রগুলো একটু আমরা লিখি। 5 6 নাম্বার সূত্র কি আছে দেখো একটু। 6 নাম্বার যে জিনিসটা আছে সেটা একটু খেয়াল করার চেষ্টা করো। 6 নাম্বার হচ্ছে আমাদের আছে যে tan থিটাকে আমরা আবার লিখতে পারি। tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা। এখন প্রশ্ন হলো এটা কেন লিখতে পারি? কি কারণে লিখতে পারি এটা? হ্যাঁ, sin থিটা বাই cos থিটা কেন লিখবো? কারণ হচ্ছে খেয়াল করে দেখো, sin থিটা মানে কি? sin থিটা মানে হচ্ছে এই tan থিটা ইকুয়াল টু এটা কেন লিখতে পারবো? এটা লিখতে পারবো হচ্ছে tan থিটা মানেটা কি আমরা জানি না। tan থিটা মানে কি? tan থিটা মানে লম্ব ভাগ ভূমি, এটা লিখতে পারি। tan থিটা মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো আমাদেরকে লম্ব ডিভাইডেড বাই ভূমি তো নিয়ে আসতে হবে। তাই আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে তাইলে আমরা বলবো যে এটা প্রমাণ হচ্ছে। তাহলে এটা তো মনে করো ABC, এটা কত? ABC, এটা যদি তোমার হচ্ছে থিটা হয়, খেয়াল করো, এটা যদি তোমার থিটা হয় তাহলে আমাদের এখানে sin থিটা, তার মানে এটা কিন্তু করব, আমাকে কিন্তু নিয়ে আসতে হবে, আলটিমেটলি প্রমাণ করে দিতে হবে যে এটা হয় কিনা, তার মানে এটা আমাদের আসে কিনা। তাহলে আমার প্রমাণ হবে যে এটা ঠিক আছে সূত্রটা। আমাদের tan থিটা ইকুয়াল টু আমরা লিখব লম্ব, sin থিটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ। sin থিটা মানে কি? এর আগে বলছি না, sin থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। করছি? হ্যাঁ স্যার। তো sin থিটা এই জায়গায় মানটা বসাই। sin থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা। আচ্ছা, এখানে আবার একটা ভাগ আছে, এই যে এখানে একটা ভাগ আছে। cos থিটা ইকুয়াল টু কি? cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ এখানে হয় আমাদের ভূমি ভাগ অতিভুজ, এটা হয়। তাহলে উল্টে গেলে কি হয়? দেখি যদি উল্টায় দিই তাহলে কি হয়? তাহলে অতিভুজটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজটা এটা একটা অতিভুজ উপর উঠে যাবে। তাহলে এটা হয় না এরকম লম্ব বাই অতিভুজ, আর এখানে হয় গুণ উল্টে যায়, এটা উল্টে যায়, ভাগটা কি হয়? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে উপরে অতিভুজ যায় আর নিচে তোমার হচ্ছে আসে তোমার হচ্ছে ভূমি। তাহলে কি হয়? অতিভুজ অতিভুজ কাটে যায়, তাহলে লম্ব ভাগ ভূমি তো আসলো, আবারও তো একই জিনিস চলে আসে। তাহলে এটা তো হ্যাঁ, দুটো লেখাই যাবে, হয় না? খেয়াল করো। জি হয়। তাহলে লম্ব ডিভাইড, তার মানে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা লেখা যায়। হ্যাঁ খেয়াল করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝলাম যে এটা লেখা যায়। তাহলে স্যার tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা একটা সূত্র না? হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটাও লেখা যায়। হচ্ছে tan থিটা আরেকটা কি লেখা যায়? tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়? tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটাও লেখা যায়। আমরা এর আগেও শিখছিলাম, তাই না? tan থিটা ইকুয়াল টু কি? tan থিটার সূত্র আছে দুটো, একটা হলো tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। হ্যাঁ যায়, লেখা যায়। হ্যাঁ স্যার, লেখা যায়। তাহলে cot থিটা কি লিখতে পারি আমরা? cot থিটা তাহলে দুটো সূত্র আছে, cot থিটারও তাহলে কয়টা সূত্র হবে? দুইটা সূত্র হবে। দেখো খেয়াল করো, এখানে আমাদের tan থিটা তোমার হচ্ছে 1 বাই cot থিটা এরকম আসছে, তাই না? তো আমরা cot থিটার এখন সূত্রটা বের করব। cot থিটার এক নম্বর সূত্র কি? এটা cot থিটার সূত্র কি? cot থিটার সূত্রটা আমাদের এক নম্বর সূত্র যাচ্ছে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, সরি 1 বাই tan থিটা। এটা cot থিটা যদি 1 বাই tan থিটা হয় তাহলে cot থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? আরেকটা এটাকে এই tan থিটাকে উল্টা দিই, তাহলে cot থিটা যেহেতু tan থিটা বিপরীত, তাহলে এটাকে উল্টে দিতে হবে নাকি? জি জি। তাহলে এটা উল্টে দিলে কি হবে? উপরে যাবে হলো cos থিটা আর নিচে যাবে হচ্ছে sin থিটা। cot থিটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, এই যে দুইটা সূত্র পাওয়া যায়। ইকুয়াল টু cot 1 থিটা ডিভাইডেড ইকুয়াল টু বাই 1 বাই tan tan থিটা, থিটা cos থিটা ইকুয়াল টু বাই sin থিটা লেখা যায়। cos থিটা ইকুয়াল টু cos ডিভাইডেড বাই cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। হ্যাঁ, tan এর বিপরীত যেহেতু cot, tan আর cot তো হ্যাঁ
তাহলে হ্যাঁ 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 সাইন থিটা বাই কস থিটা হয়, কস জি থিটা কস থিটা বাই সাইন থিটা উল্টা দিতে হবে জাস্ট মানটা, হ্যাঁ হবে না? বুঝছি। তো এই হলো, আর কিছু সূত্র আছে, সেই সূত্রটা একটু খেয়াল রাখেন, তুমি খেয়াল রাখলে তোমার হচ্ছে ভালো হবে। আহ, একটা হচ্ছে যে সূত্র হচ্ছে যে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে, সাইন স্কয়ার থিটা বলতে কি বুঝি এখন, বিষয়টা স্কয়ার আবার কেমন কথা। তো আসলে মেইন কথা হচ্ছে যে সাইন, আমরা যেমন এর আগে যেমন সাইন থিটা এর উপরে হোল স্কয়ার, মানে হচ্ছে কি, এটা মানেটা আগে বুঝতে হবে। সাইন থিটার উপর হোল স্কয়ার মানে হচ্ছে এরকম, মানে গুণ করলে গুণ করো না, সাইন সাইনের উপর স্কয়ার আবার থিটার উপর স্কয়ার এরকম কিন্তু হবে না, এরকম কেন হবে না। হবে না? না, কেন হবে না? হ্যাঁ এটা হবে না এই কারণে যে সাইন থিটা তো একটা পুরাটাই একটা প্রতীক, সাইনের সঙ্গে থিটা ছাড়া তো তোমার মানে হয় না, না সাইনের সঙ্গে থিটা না থাকলে এটার কোনো মানে নেই, সেই জন্য এরকম লেখা যাবে না, সাইন স্কয়ার থিটা স্কয়ার এরকম লেখা যাবে না, লিখতে হবে তোমার হচ্ছে সাইন 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 থিটার উপর স্কয়ার মানে হচ্ছে যে সাইন স্কয়ার থিটা, সেটা কোনো পরিবর্তন হবে না, থিটাটা থিটাই থাকবে, থিটাটা থিটাই থাকবে, সেটাই স্যার। সাইন থিটার উপর হোল স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, যে কোনো জিনিসই। cos এর ক্ষেত্রে তাই, cos থিটা মানে হচ্ছে যে cos স্কয়ার, cos থিটার হোল স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, এরকম। হুম খেয়াল করছো? বুঝছো আমার জি কথা? স্যার, জি হ্যাঁ, স্যার বুঝছি বুঝছি। যদি বুঝে থাকো এটা লেখা যাবে না। আহ, আচ্ছা, এরপরে আমরা আসি, আহ, এরকম লিখতে পারবো, যেমন ধরো মনে করো sin স্কয়ার থিটা, একটা সূত্র আছে, আমার এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, না হবে না। সূত্র sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই দুইটা মিলে হয় 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে 1, কেমনে হয় এটা, প্রমাণ কি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যে 1 হয়, এটা কেমন করে হয়, প্রমাণ করে দেন। তো sin স্কয়ার থিটা মানে কি, sin থিটা মানে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে এই লম্ব ভাগ অতিভুজ, তার মানে লম্ব ভাগ অতিভুজ এর উপরে লম্বের উপর স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার, এরকম হয়, তাই না? মানে দুইটা sin থিটার উপর স্কয়ার মানে দুইটার উপরে বর্গ, এরকম লেখা যায়, এটা যায়। যায়। আচ্ছা, তো cos স্কয়ার থিটা মানে কি, cos স্কয়ার থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, cos থিটা মানে হলো ভূমি ভাগ অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমির উপর স্কয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজের উপর স্কয়ার, এটা হলো অতিভুজের উপরে স্কয়ার, তাহলে লসাগু কত হয়? অতিভুজ, অতিভুজ স্কয়ার হবে লসাগু। হ্যাঁ, তাহলে ভূমির উপর স্কয়ার, এটা হয়। তো যাই হোক, তো আমরা হলো অতিভুজের উপর স্কয়ার, তাহলে এখানে আমাদের কি হয়, অতিভুজের উপর স্কয়ার, এখানে দেখেন অতিভুজের উপরে স্কয়ার হয়, তাহলে এখানে লম্বের উপর স্কয়ার, এখানে আমরা দিতে পারি লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার, তাহলে পিথাগোরাসের সূত্র আবার কি এখানে ফেলেন, লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার মানে কি, এটা লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার মানে কি, প্রতিভুজের উপর স্কয়ার না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে এখানে কি হয়, এখানে অতিভুজের উপর স্কয়ার আর এখানে হচ্ছে আবার অতিভুজের উপর স্কয়ার, তাহলে কি অতিভুজের উপর স্কয়ার অতিভুজের উপর স্কয়ার কাটাকাটি করতে গেলে কত হয়, 1 হয়, তার মানে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এটা প্রমাণ হয়ে যায়, বুঝতে পারছো তুমি? জি জি স্যার। হ্যাঁ, একটু 1 মিনিট, আমি একটু তুলে নিই। স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটাকে তোলা লাগবে, হয়েছে স্যার, কি ব্যাপার? হয়েছে, মুছে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা শিখলাম, তো এখন যদি আমরা এটা শিখি থাকি এখান থেকে আমরা সূত্র বানাই,
এখান থেকে আবার সূত্র আমরা বানাইতে থাকি, কিভাবে সূত্রটা বানানো যায়। তো আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা একটু লিখতে পারি না, sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা এটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই, এই cos স্কয়ার থিটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে একটা সূত্র হয়ে গেল, sin স্কয়ার থিটা 1 - cos থিটা। লেখা যাবে? sin থিটা হ্যাঁ লেখা যাবে। এই যে এইটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, এই যে এই জিনিসটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 হ্যাঁ লেখা যাবে। করা যাবে। হ্যাঁ আবার যদি এরকম cos স্কয়ারটাকে ঠিক রাখি, তাহলে এখানে cos স্কয়ার থিটা কি ঠিক রাখলাম, sin স্কয়ারটাকে যদি পাঠিয়ে দিই, আচ্ছা স্যার, এখানে sin থিটা প্লাস cos থিটা 1, এটা কি একটা সূত্র? হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এটা একটা সূত্র। হ্যাঁ এটা সূত্র, এটা তো অবশ্যই সূত্র, এইটা সূত্র, এটাও সূত্র, সবই সূত্র, সব সূত্র, এটা সূত্র, এটা সূত্র, সবই সূত্র। জি হ্যাঁ হয়েছে। বুঝছো? হ্যাঁ আচ্ছা, তারপরে আরো আরো একটু অন্য সূত্রগুলোতে যাই। এরপরে sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, এটা আরেকটা সূত্র, এটাও কিন্তু সূত্র। তো এটা সিম্পল একটা মনে রাখার একটা উপায় আছে, এত সূত্র তো মনে রাখা যায় না। এইটা মনে রাখতে গেলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের এটা যা ফাঁকিবাজি বুদ্ধি আর কি, এটা কোনো অন্য কোনো বুদ্ধি নাই। এটাকে আমরা বলি সিটা বলবো, মানে সিটা, সিটা মনে রাখলেই হবে। সিটা থিটা সিতে সিতে সেক, সিতে মনে রাখবো হ্যাঁ সেক, আর টিতে মনে রাখবো 10। সেক স্কয়ার থিটা আর 10 স্কয়ার থিটা মাইনাস করলে এগুলো স্কয়ার করলে কত 1 হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো আমরা মনে রাখার জন্য এটা আমরা একটা ফাঁকিবাজি বুদ্ধি আর কি, যে এটা মনে রাখা যায়, অন্যান্যগুলো মনে রাখা যায়, কিন্তু এটা যায় একটু মনে রাখা একটু কঠিন হয়ে যায়, সেই জন্য হচ্ছে সিটা মনে রাখলেই তোমার হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝছি। তো সি তার মানে সিটা দিয়ে আমি কি মনে রাখতে চাই, সিটা দিয়ে আমি কি মনে রাখতে, তার মানে আমরা বুঝতে চাই যে সিটা মানে আমরা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে এখানে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হবে আমাদের 1। এইটা মনে রাখতে হবে, সিটা মনে রাখলে আমাদের মনে চলে আসবে, এটা এমনি জাস্ট হ্যাঁ ফাঁকিবাজি বুদ্ধি আর কি, মনে রাখার জন্য। ওকে, জি জি হ্যালো। হ্যাঁ স্যার। তো মনে মনে এটা সূত্র, তো এটা ফাঁকিবাজি sec বুদ্ধি। থিটা মাইনাস tan থিটা। sec স্কয়ার সিটা মনে রাখলেই হবে, সিটা মনে না রাখলে আর হবে না, মনে থাকবে না, মানুষের ব্রেন তো অত ধারণ ক্ষমতা নাই, কম্পিউটার না। তো মনে রাখার জন্য এটা নিয়ম রাখতে হবে। তারপরে আরো কি কি আছে, তোমার হচ্ছে আরেকটা হলো cosec, আরেকটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা মনে 1। রাখা। স্যার এখানে থিটা দিলেন না যে? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এখানে যে বলো, থিটা দেওয়া হলো না, কি বুঝি নাই, থিটা দিই নাই, এখানে যে থিটা দেন। আর দিলে এটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এরকম, ঠিক আছে। হ্যাঁ তো এটা মনে রাখার বুদ্ধি কি, বুদ্ধি বের করো, তুমি মনে রাখতে পারবা কিনা, কি বুদ্ধি, বুদ্ধি বের করো, তুমি তোমার নিজস্ব বুদ্ধি বের করো যে এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। sec cot না, হ্যাঁ সেটা তো একই হয়ে যায়। cose co মানে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে cosec, আসলে এর cosec cot কে, cot মানে কি ধরা না, cot মানে কি, ধরা। কট মানে আমরা আমরা এমনি কট করা, কট করে না, বলে যে হি ইজ কট বলে না, তো আমরা আসলে হ্যাঁ মনে রাখবো ফাঁকি দেওয়ার জন্য কসেক কে ধরো, মানে কসেক কট কে ধরলো, এরকম বিষয়টা আর কি, কসেক কাকে ধরলো, কট কে ধরলো,
এরকম বিষয়ভাবে মনে রাখতে হবে, cosec কটকে ধরলো তার মানে এটা মানে cosec স্কয়ার থিটা মানে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে মনে রাখার জন্য আর কি। তো তাহলে সারা জীবন মনে থাকবে, আর না হলে তোমার হলো মনে থাকবে না। এরকম, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সূত্র কিন্তু আপাতত শেষ। এখন আমরা অন্য লাইনে একটু যাই। তো সূত্র আমাদের বোঝা আমাদের মোটামুটি কি বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে আমরা অন্য লাইনে একটু যাই। এখন আমরা ত্রিকোণমিতিক মানের নির্ণয় করি। ত্রিকোণমিতিক মানগুলো কিভাবে আসে সেগুলো একটু নির্ণয় করতে হবে আমাদের। ত্রিকোণমিতিক মান, তো আমরা এখন দেখি যে ত্রিকোণমিতিক মান কিভাবে নির্ণয় করি। ত্রিকোণমিতিক অনুপাতের মান, ত্রিকোণমিতিক অনুপাতের মান, মানগুলো কিভাবে নির্ণয় করা যায়। থিটা এর মানটা নির্ণয় করবো আমরা জাস্ট এরকম মানে এটারও একটা ক্যালকুলেটরে এগুলা তোমার হচ্ছে পাওয়া, ক্যালকুলেটরে এগুলা কোনো ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এগুলো মান পাওয়া যায়, মুখস্থ করার প্রয়োজন হয় না। তারপর সায়েন্টিফিক ক্যালকুলেটর, এগুলো মান দেওয়া আছে, এগুলো মান কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মানগুলো পাওয়া যায়, মানে আসে। আর কোনো ইয়াতে মানগুলো আসে না, দশমিকে আসে। মানে সায়েন্টিফিক ক্যালকুলেটরে কোনো ক্যালকুলেটরে মানগুলো এরকম দশমিকে আসে। দশমিক, তাহলে কোন ক্যালকুলেটরে দশমিক ছাড়া আসবে? হ্যাঁ, তো এমন ক্যালকুলেটর আছে যে ক্যালকুলেটরে দশমিক আসলেও দশমিকে কনভার্ট করে নেওয়া যায়। আসে প্রথমে দশমিক আছে, বাট দশমিককে কনভার্ট করে নেওয়া যায়, মানে আবার চেঞ্জ করে নেওয়া যায়। দশমিককে চেঞ্জ করে মনে করো এরকম দশমিক আসলো, মনে করো 0.5, মানে ক্যালকুলেটরের মান আসলো 0.5, কিন্তু এটাকে তোমার হচ্ছে এটা 0.5 মানে হাফ, কারণ হচ্ছে আমরা জানি 0.5 মানে হাফ। কিন্তু কোনো ক্যালকুলেটরে এইভাবে আসে মানটা, আর কোনো ক্যালকুলেটরে এরকম মান আসে। যেটা ভালো ক্যালকুলেটর সেই ক্যালকুলেটরে এইভাবে মান আসে। তো তোমাদের লেভেলে এই ধরনের মান মানে জরুরি, ভগ্নাংশ যুক্ত মান জরুরি। দশমিক মানটা তোমাদের জন্য মানে প্রযোজ্য না, এই মানটা ইউজ করা যায় না, মানে ডোন্ট ইউজ, মানে এখানে তোমার হচ্ছে ডোন্ট ইউজ মানে এরকম দশমিক এটা ব্যবহার করবে না। আমরা মানটা ব্যবহার করব সবসময় অল দ্য টাইম, তো হচ্ছে এটা ব্যবহার করব, বাট এটা ব্যবহার করব না। আমরা কি সবসময় ভগ্নাংশ আকারের মান ব্যবহার করব, দশমিক আকারের মানগুলো ব্যবহার করব না, দশমিক আকারে ব্যবহার করব না। ওকে, হ্যাঁ ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানগুলো কত হয় সেগুলো আমরা একটু বের করে নেই। আমরা মোটামুটি একটা জিনিস, এটা অনেকেই জানে না, মানে অনেকেই জানে না, তোমাদের লেভেলে স্টুডেন্ট লেভেলে অনেকেই জানে না। তো যাই হোক, তা আমরা একটু করি। যেমন হচ্ছে সাইন, ধরো এটা একটা ঘর করি, সাইন তোমার হচ্ছে এটা মনে করো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তারপর হচ্ছে এটা মনে করো যে 45 ডিগ্রি, নরমালি 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই মানগুলো আমরা আমাদের জন্য মোটামুটি প্রয়োজনীয় মান। এখানে সব কোণেই মান বাছাই করা যায়, 35 ডিগ্রিরও মান বের করা যায়, তোমার যা খুশি আমরা করতে পারি এইভাবে। তো আমরা একটু করি যে এটা মান কত, এটা ভ্যালু কত। মানে হচ্ছে যে বিষয়টা এরকম, আমি একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তুমি একটু এটা ছাড়া কিন্তু এই অধ্যায় কিন্তু অচল। তো আমরা একটু দেখি যে এইভাবে কিভাবে মানগুলো বের করা যায়। এটা ক্যালকুলেটরে তোমার কাছে ক্যালকুলেটর যদি না থাকে, ক্যালকুলেটরে বের করতে পারবে এটা। ক্যালকুলেটর যদি ওই মাপের ক্যালকুলেটর হয়, তারপরে আমরা একটু শিখছি উইদাউট ক্যালকুলেটরে কিভাবে মানগুলো ব্যবহার করা যায়, ক্যালকুলেটর ছাড়া কিভাবে মান বের করা যায়। ঠিক আছে, তো এটা সাইন যদি হয়, এটা মনে করো cos, আমাদের ছয়টা তো ত্রিকোণমিতিক অনুপাত আছে, কয়টা আছে? sin cos, তারপর হচ্ছে কি আছে, sec আছে, cosec আছে, cosec tan cot আছে, তাই না? এরকম আছে না, tan আছে, cot আছে, এই কটা তো মান আছে। তো প্রত্যেকটারই মান আমরা বের করতে চাই, এখান থেকে প্রত্যেকটারই মান আমরা বের করতে চাই, ওইটার মানগুলো আমরা বের করতে চাই। এখন বের করে দেখি কিভাবে মানগুলো বের করা যায়।
sin cos tan cot এটা দেখে আবার উল্টাপাল্টা মনে করো না যে এটা কেমন কেমন অঙ্ক, মানে এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে সহজ অঙ্ক, যে তোমাদের সহজ দেখেই আমি অঙ্কগুলো করাচ্ছি, সবচেয়ে সহজ তোমাকে অ্যাডভান্স করাচ্ছি, তুমি যাতে অ্যাডভান্স হতে পারো সেই জন্য পড়ানো, যাতে অ্যাডভান্স হয়ে যেতে পারো। তো আমরা এরকম একটু ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করা যায়, তো আমরা একটু বের করি। তার মানে এটা হচ্ছে, এটা হলো sin 30 ডিগ্রি, এটা কত, এটা sin 30 ডিগ্রি। তার মানে এটা অর্থ হচ্ছে যে এখানে আমরা sin 30 ডিগ্রি লিখব, sin এর সাথে 30 ডিগ্রি। sin কত ডিগ্রি? sin 45 ডিগ্রি, এটা মানে হচ্ছে sin 45 ডিগ্রি। এটা হলো sin 60 ডিগ্রি, এটা মানে হচ্ছে sin 60 ডিগ্রি। আর এটা হচ্ছে sin 90 ডিগ্রি, এটা হলো sin 90 ডিগ্রি। এটা মানে এরকম। তাহলে এটা cos কত হবে? cos 30 ডিগ্রি। cos কত হবে? cos 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আর এটা হলো cos 45 ডিগ্রি, এটা লিখবো আমরা cos 45 ডিগ্রি। এটা হলো cos 60 ডিগ্রি, এটা কত? cos 60 ডিগ্রি। এটা হলো cos 90 ডিগ্রি, এটা হলো cos 90 ডিগ্রি। এটা হলো sec 30 ডিগ্রি, এটা হলো sec 30 ডিগ্রি। তারপর হচ্ছে এটা হলো sec 45 ডিগ্রি, এটা কত হবে? sec 45 ডিগ্রি। এটা sec 60 ডিগ্রি, আর হচ্ছে sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি। এটা কি হবে? cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, তারপর হচ্ছে cosec। স্যার এগুলার মান কি সবসময় কি এরকম 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এমনই থাকবে? মোটামুটি তোমাদের লেভেলে এরকম থাকে, নাও থাকতে পারে, এটা যে কোনো ডিগ্রি হতে পারে, এটা যে কোনো ধরনের ডিগ্রি হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। যাই হোক, এখানে হচ্ছে cosec 60 ডিগ্রি। তো নরমালি এই মানগুলো আমাদের জানা থাকতে হয়, এই মানগুলা মুখস্থ থাকতে হয়। তো সবগুলো মুখস্থ করার দরকার নাই, মুখস্থ ছাড়াও আমি তোমাকে যে ওয়েটা মানে বুঝাতে চাচ্ছি, এটা হলো যে অনেকেই তো পুরো ইয়াটা ঝাড়া মুখস্থ রাখে। তো ঝাড়া মুখস্থ রাখলেও কেউ পারবে, আর যারা মুখস্থ রাখার বিকল্প হিসেবে আমি কিভাবে করা যায় সেটা আমি করছি। তাহলে এটা হলো 10 কত ডিগ্রি? 10 45, 10 30 ডিগ্রি। তারপর হচ্ছে 10 হচ্ছে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি। তারপর হচ্ছে 10 60 ডিগ্রি, এটাকে লিখতে পারবো 10 60 ডিগ্রি। আর হচ্ছে 10 হচ্ছে 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি। এখানে কটের ক্ষেত্রে আমরা cot 30 ডিগ্রি এখানে লিখবো, তার মানে এটা cot 30 ডিগ্রি। তারপর হচ্ছে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। এটা হচ্ছে cot 60 ডিগ্রি, এটাকে লিখবো cot 60 ডিগ্রি। আর এটা হলো cot তোমার হচ্ছে cot তোমার হচ্ছে 90 ডিগ্রি। এই তো মোটামুটি আমাদের ত্রিকোণমিতিক মানগুলো আমাদের সব শেষ। তো দেখো এখানে এখন আমরা এইটার মানগুলো আমরা নির্ণয় করতে চাই। এখন কিভাবে নির্ণয় করা যায়? এটা মানগুলো নির্ণয় করার একটা পদ্ধতি আমাদের আছে। পদ্ধতিটা আমরা একটু শিখে নিই, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, আদারওয়াইজ নাহলে কিন্তু বিপদে পড়ে যাবো। আমি আবারও বলছি, দেখি আমরা একটু কিভাবে এই ত্রিকোণমিতিক মানগুলো আমরা নির্ণয় করতে পারি। খেয়াল করো, তো আমি বোর্ডটা একটু তোমার হচ্ছে এই পাশে একটু ঘুরে দিই, যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা দেখবো। কারণ sin 30 ডিগ্রির মান নির্ণয় করবো। তো এখানে আমরা জাস্ট জিনিসটা আমরা এরকম লিখবো, মান নির্ণয় করতে গেলে এটাকে 0 1 2 3 এরকম লিখবো। ধরো আমি মানটা মুখস্থ রাখতেছি না, আমরা মানটা কিন্তু মুখস্থ রাখতেছি না, মানে এখানে আমাদের দেখো এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা লিখি, এটা 45 ডিগ্রি লিখি, এটা হলো 60 ডিগ্রি লিখি, আর এখানে 90 ডিগ্রি লিখি, এটা লিখলাম। তাহলে আমাদের এখানে কত হবে? 0 লিখবো। সাইনের ক্ষেত্রে এটা সাইনের মান কিন্তু বের করতেছি, সাইন। তাহলে 0 লিখবো, এখানে লিখবো 1 লিখবো, এখানে লিখবো 2 লিখবো। আরেকটা জিনিস আমাদের একটু ভুল হয়ে গেছে এখানে, আমরা আসলে একটু প্রবলেম 0 ডিগ্রিটা একটু ধরি নাই, একটু খেয়াল করো। এখানে আমরা একটু 0 ডিগ্রি এটা লিখে নিই, এখানে 0 ডিগ্রি তো হইতে পারে, তাই না? এরকম হতে পারে। তাহলে এটাকে আমরা লিখবো sin, সরি এটা হলো 0 ডিগ্রি, তাহলে এটা হলো sin 0 ডিগ্রি, তাহলে হলো cos 0 ডিগ্রি, তারপর হলো sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, তারপর cosec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি, 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, আর হচ্ছে cot 0 ডিগ্রি, এরকম হবে cot 0 ডিগ্রি এটা। তাহলে এটা আমাদের পুরোটা হবে sin, এটা sin এর ঘর, যে এই ঘরগুলো এই পাশের ঘরগুলো হলো sin এর ঘর,
এই পাশে যা আছে সবগুলো হলো কসের ঘর, এটা হলো কসের ঘর। দেখো এই পাশে যা আছে সবগুলো সাইনের ঘর, এই পাশে যা আছে সবগুলো কসের ঘর, এই পাশে যা আছে সেগুলো হলো সেকের ঘর, এগুলো হলো সেকের ঘর। এই পাশে যেগুলো আছে তোমার হচ্ছে কসেকের ঘর, এটা হচ্ছে কসেকের ঘর। এটাকে যা আছে সেগুলোকে আমরা পেনের ঘর বলবো। আর এটাকে যা আছে সেটা হলো কটের ঘর, এরকম কটের ঘর। তাহলে এখন আমাকে বলো যে আমরা sin 0 ডিগ্রির মান মানে এইটার মান বের করতে চাই। তাহলে আমরা এরকম আমরা যদি এরকম দেই, একটু খেয়াল করো, এখানে 0 ডিগ্রি যদি আমরা বসাই, তুমি কি বুঝতেছো? জি স্যার। দেখো আমি আবারও কিন্তু এইটা বুঝতে না পারলে কিন্তু সমস্যা আছে। আমরা প্রথমে লিখবো ডিগ্রি, তারপর লিখবো 30 ডিগ্রি, তারপর লিখবো আমরা হচ্ছে 45 ডিগ্রি, তারপর লিখবো আমরা হচ্ছে 60 ডিগ্রি, তারপর লিখবো হচ্ছে 90 ডিগ্রি। একটু পরে তোমার কাছে ইজি মনে হয়ে যাবে যে এইটা কিভাবে আমরা নির্ণয় করতেছি। তো 0 ডিগ্রি বলতে আমরা এখান থেকে আমরা সাইনের মান কিন্তু আমরা কিন্তু এখন এই যে এই শুধু এই লাইনটার মান নির্ণয় করতেছি, এই যে এইদিকে মানে এই যে পুরোপুরি সাইন লাইন, থিটা, হ্যাঁ এইগুলা সাইনের। সবগুলো মান নির্ণয় করতেছি। তো সবগুলো মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, আগে আমাকে 0 90 30 45 লিখে দিতে হবে। তো এটা তো 0 আমরা লিখবো 0, এখানে লিখবো 1, এখানে লিখবো 2, এখানে লিখবো 3, এখানে লিখবো 4। স্যার এটা একটু এদিকে ঘুরাই দেন। এটা 0 1 2 3 4 লিখলাম, এই পর্যন্ত লিখলাম। লিখবো, লেখার পরে প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে ভাগ দেব। প্রত্যেকটাকে আমরা কি দিয়ে ভাগ দেব? 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে? 4 দিয়ে ভাগ দিলে আবার আমরা প্রত্যেকটাকে এরকম রুট ওভার করব, প্রত্যেকটাকে এরকম রুট ওভার করব, প্রত্যেকটাকে বর্গমূল করব, প্রত্যেকটাকে বর্গমূল করব, প্রত্যেকটাকে বর্গমূল করব। তাহলে কত হয়? এটা 0 আছে, তার মানে এটা তো 0ই হবে। এটা কত কাটাকাটি করলে কি হয়? এখানে 1 থাকে আর নিচে রুট ওভার 4 থাকে, মানে হাফ হয়। এর কত হয় এটা? 1/4 কে রুট ওভার করলে কত হয় দেখো তো? হাফ হয় না? হ্যাঁ স্যার দেখতেছি। হ্যাঁ স্যার হাফ হয়। হাফ হয়। তাহলে এটা কত হয়? এটা কাটাকাটি করলে কি হয়? এটা 1 থাকে, এটা 2, তার মানে 1 এখানে উপরে থাকলো 1 আর বাই √2, এটা 1/√2 হয়। দেখো 1 ভাগ √2 হয়, এটা 1 ভাগ √2 হয়। এটা কি হয়? এটা √3 হয়। আর এখানে ভালোভাবে খেয়াল করো, এখানে আবার বুঝো কি না বুঝো আমি তো বুঝতেছি না, তুমি আবার যদি না বুঝো তাহলে সমস্যা আছে। আমরা প্রথমে কি করলাম, এই যে 1 √1 আর এটাকে যদি আলাদা আলাদা করে নেই তাহলে আমি √4 এরকম হয় না? এই যে শুধু এতটুকু কি দেখো, এতটুকু কি করলাম, এতটুকু এতটুকু হ্যাঁ হ্যাঁ। তো 1 আর √4 মানে তো 2, ঠিক আছে? জি জি। তার মানে এটা হাফ হয়। তার মানে এখানে আমরা লিখতে পারি, এটা পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। আর এটাকে হ্যাঁ কি করতে পারি, এটাকে আমাদের হচ্ছে এটা কাটাকাটি করলে 2, তার মানে হচ্ছে এখানে √1 আর নিচে হচ্ছে √2। √1 মানে 1/√2, ও √1 মানে 1, তাই না? √1 মানে 1, তার মানে এখানে 1/√2। তাহলে এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের 1/√2 থাকে, 1/√2। আচ্ছা, এরপরে এটা গেল, এরপর কি থাকে? এখানে দেওয়া ছিল এরকম, এই যে √3 আর দেওয়া ছিল √4, তার মানে এখানে হচ্ছে √3 আর এখানে আলাদা আলাদা করে নিলাম, বা দুইটা √, আলাদা আলাদা করে নিছি। তাহলে আলাদা আলাদা করে নিলে কি কি হয়? এখানে √3 থাকে আর √4 মানে হচ্ছে 2, √4 কে ইয়া করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে থাকে কত? √3/2। এখানে থাকে কি? √3/2। এটার মানে হচ্ছে তোমার হচ্ছে √3/2। আর এটা কাটাকাটি করলে তো 1 হয়, তার মানে শুধু 1 হয়। তার মানে এই যে দেখো, এই পদ্ধতিতে আমরা sin 0 ডিগ্রির মান কত পাওয়া গেল? sin 0 ডিগ্রি মানে 0 বলবো, আর sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0 বলবো। তারপরে sin 30 ডিগ্রি মানে আমরা বুঝবো হাফ, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এটা sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 1/√2। আর হচ্ছে এটাকে বলবো √3/2। এটা sin 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 আর এটার মানে বলবো হচ্ছে 1, ঠিক আছে? কিভাবে বের করলাম দেখছো? জি। পারবা? সব আর কি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি এভাবে 4 দিয়ে ভাগ করব?
না, একটা এই এতটুকু খালি জানে রাখতে হবে, আর কিছু জানার দরকার নেই, এগুলো কোনো কিছু জানার দরকার নেই, বাদ বাকি আর কিছু জানতে হবে না, শুধু এতটুকু জানলেই হবে। ঠিক আছে? স্যার বুঝছি কি বুঝছি বলছি তোমাকে, শুধু জাস্ট এতটুকু এতটুকু জানলে, জানলেই হবে হবে এতটুকু জানলেই হবে, আর কিছু জানা লাগবে না। আর বাদ বাকি সবগুলো এমনি বের হবে। কিভাবে বের হবে দেখো, তো এইটা বের করতে পারবা তো? জি স্যার এটা বের করতে পারবো কি করছি প্রথমে বলো তো, এটা এই জায়গায় আসো। ফার্স্টে হলো আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রি আর কি এগুলোর উপরে ইয়েগুলা বসাই নিচ্ছি হ্যাঁ, আমরা কি করছি প্রথমে 0 ডিগ্রি বলছি, তারপর হচ্ছে 30 ডিগ্রি বলছি, তারপর হচ্ছে 45 ডিগ্রি বলছি, 60 ডিগ্রি বলছি, তারপর হচ্ছে 90 ডিগ্রি বলছি, তাই না? হ্যাঁ তারপরে এগুলাকে 0 1 2 3 4 দিয়ে ইয়ে করছি 2 বলছে, এটাকে 3 বলছে, এটা 4 বলছি, তারপর প্রত্যেককে 4 কি বলছি ভাগ দিছি? 4 দিয়ে ভাগ দিছি 4 দিয়ে ভাগ দিছি, 4 দিয়ে ভাগ দিছি, প্রত্যেককে 4 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে কি করছি, রুট ওভার করছি, রুট ওভার করছি রুট ওভার করছি, তাহলে মান যে বেরিয়েছে সেটাই বেরিয়েছে। এখন cos বলতে আমরা কি এই মানগুলো উল্টায় রাখো, এই মানগুলোকে আবার চেঞ্জ করে দাও, এই মানগুলোকে চেঞ্জ করে রাখো, আবার উল্টায় দাও, মানে 90 ডিগ্রিটা এখানে নিয়ে আসো, তার মানে এটা হবে 1, তারপরে কি আছে √3/2, √3/2, তারপর কত আছে 1/√2, 1/√2, নাকি উল্টা পাশের থেকে লিখবো হ্যাঁ উল্টা পাশে থেকে লিখবো উল্টা দিক থেকে লিখবা, তারপরে হাফ, তারপর কি আছে, তারপর 0, মান বের হয়ে গেল, তাহলে এটা আবার করা লাগলো না। জি কি বুঝতে পারছো? জি স্যার এটা বুঝছি এটা বুঝছো, তাহলে এখন এইগুলা জি মান স্যার বুঝতে পারছি তুমি বলো আমাকে, তাহলে এই দুইটা যদি মান বের হয়ে যায়, বাদ বাকি মান বের করার আর দরকার আছে? স্যার এটা পারবো সবগুলো আর কি সেকের ক্ষেত্রেও কি ফার্স্টে 4 দিয়ে ভাগ দিব কিছুই করতে হবে না, কোনো কিছুই করা লাগবে না, এই দুইটা শুধু একটা জানতে হবে, মানে এটা জানতে হবে খালি, আর কিছু করা লাগবে না, তাও এটা জানতে হবে না, এটা বের করে নিতে হবে। তাহলে সেকের ক্ষেত্রে কেমন হবে সেকের ক্ষেত্রে কেমন হবে তুমি বলো, সেক মানে কি, তুমি তো বিপরীত মান তো জানোই, তাহলে বিপরীত মান দিয়ে আমরা বের করব, তার মানে সেক সেক 30 ডিগ্রি কত হবে, সেক 0 ডিগ্রি কত হবে, সেক 0 ডিগ্রি কত হবে, তাহলে সেক থিটা মানে কি, কার কার বিপরীত, সেক থিটা কার বিপরীত? কসেকের বিপরীত হ্যাঁ, কসের বিপরীত কসের বিপরীত তাহলে cos cos এর বিপরীত তাহলে 1 বাই cos 0 ডিগ্রি, তাহলে এখানে কত 1 cos 0 ডিগ্রি কত দেওয়া আছে, তাহলে 1 বাই 1 cos 0 ডিগ্রি মানে কত 1 না, তাহলে এটা 1 ভাগ 1 হয়ে গেল, তাহলে কত হলো এখানে 1 হয়ে গেল, শেষ। বুঝতে পারছো? হ্যালো, cos 0 ডিগ্রি আমরা কিভাবে, আচ্ছা স্যার এখানে আমরা sin থিটার মান আমাদের হলো আমরা বের করছি তারপর sin থিটা যেহেতু cos আর এখানে আমরা ইয়ে করছিলাম যে কি জানো বলে কি sin করছিলাম, থিটার বিপরীত হলো cosec থিটা হ্যাঁ sin থিটার বিপরীত কি cosec থিটা হ্যাঁ, sec থিটা বিপরীত 1 বাই cos থিটা না, দেখো ভালো করে দেখো লেখা আছে, সেকের বিপরীত কি, না সেটা বলতেছি না স্যার sin এর বিপরীত কি cosec হ্যাঁ সাইনের বিপরীত cosec, নাকি cos cosec, তাহলে এখানে আমাদের তো তাহলে এখানে আমরা লিখছি হলো sin এর বিপরীত cos হ্যাঁ এটা সেকের বিপরীত cos, আপনি এখানে না আমি সেটা বলতেছি না যেহেতু sin এর বিপরীত cosec তাহলে তো এখানে cosec এর মান উল্টা ভাবে বুঝবে তো cosec এর মান উল্টা দাও, আর sec এর বিপরীত cos এর কেন এইখানে এটার ক্ষেত্রে তোমার কথা আমি বুঝতে পারিনি, আমি বলো। সেটা বলতেছি না আমি হ্যাঁ? বলতেছি হলো sin এর বিপরীত তো cosec হ্যাঁ sin এর বিপরীত তো cosec হ্যাঁ, তাহলে এই তো sin sin না। এর বিপরীতের যে আমরা যে cos এর যে মানগুলো লিখছি সেই মানগুলো তো cosec এর ক্ষেত্রে হবে বুঝিনি তোমার কথা, আমরা cos এর যে মানগুলো লিখছি sin এর বিপরীত করে আর কি উল্টা পাশ থেকে
তাহলে কসেকের ক্ষেত্রে তো কসের যে মানগুলো বসে সেই কসেকের ক্ষেত্রে তো সেই মানগুলাই বসবে। না এই মানগুলো বসবে কেন? যেহেতু সাইনের বিপরীত কসেক। এখানে দেখো সাইনের মান বের করছো, সাইন 0 হ্যাঁ ডিগ্রি। খেয়াল করো আমার কথা, আমি যদি এইটার মান বের করি, যে এই কলামটার মান বের করি, এই যে এটা, তাহলে সাইনের বিপরীত মানগুলো বসবে না? বিপরীত মান কি? আমরা cosec 0 ডিগ্রি বের করতেছি, cosec 0 ডিগ্রি বের করতেছি। cosec 0 ডিগ্রি বলতে আমরা বলছি কি 1/sin 0 ডিগ্রি, 1/sin 0 ডিগ্রি। এটা তো 0 ডিগ্রি হতে পারে। cosec হ্যাঁ এর হতে পারে। হচ্ছে না, cosec এর উল্টা হচ্ছে sin। তাহলে এখানে 1 তো তোমার থাকবেই, আর sin 0 ডিগ্রির মান কত পাইছি? 0 না? হ্যাঁ হ্যাঁ তো sin 0 ডিগ্রির মান, তাহলে এখানে কি 1/0, 1/0 কোনো কিছু হয়? দেখ ক্যালকুলেটর চাপে দেখো তো 1/0 মানে কি আছে? 0 হবে, 0 হবে। না 0 হবে কেন? 1/0 দিয়ে 0 হয় না। 0/1 এটা হলো 0 হয়, কিন্তু 1/0 কোনোদিন 0 হয় না। এটা হলো ইনফিনিটি, অসীম, এটা কোনো মান নাই। হ্যাঁ এটা কোনো মান নেই। না মান আছে? না। তাহলে এখানে হবে এটার মান হচ্ছে 9, এটার কোনো মান নাই। cosec 0 ডিগ্রির কোনো মান নাই। আচ্ছা, তাহলে cosec 30 ডিগ্রির মান কত হবে? cosec 30 ডিগ্রির মান এখানে আমরা cosec 30 ডিগ্রি লিখবো, তাহলে এটা sin 30 ডিগ্রি লিখবো। তাহলে 1/sin 30 ডিগ্রির মান কত দেওয়া আছে? দেখো এখানে sin 30 ডিগ্রির মান দেওয়া আছে হাফ, এখানে কত দেওয়া আছে? হাফ। তাহলে এখানে আমরা হাফ লিখবো, তাহলে উল্টে গেলে 2 চলে যাবে। 1/1, তার মানে হচ্ছে 2। তাহলে cosec 30 ডিগ্রির মান হচ্ছে হবে এখানে 2। বুঝছি এবার। হ্যাঁ এবার বুঝছি। এবার বুঝছো? হ্যাঁ হ্যাঁ তুমি এখন কোনটা মান বের করতে চাও? এখান থেকে দেখো, 1045 ডিগ্রি মান বের করতে চাও? হ্যাঁ 1045 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে আমরা 1045 ডিগ্রি মান আমরা বের করতে চাই। তো 1045 ডিগ্রি মান আমরা কত? সেম 1045 ডিগ্রি মানে কত? 1045 ডিগ্রি মান কত? আমাদের কিন্তু sin আর cos থেকে বের করতে হবে, আমরা দুইটা থেকেই বের করতে হবে। তো tan থিটা মানে কি? আমরা জানি যে sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি, এটা মানে হচ্ছে 1045 ডিগ্রি। জি tan থিটা মানে কি? দুইটা সূত্র না? হ্যাঁ হ্যাঁ, 1045 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। তাই যদি হয়, এখন sin 45 ডিগ্রির মান কত দেওয়া আছে? আমরা দেখি sin এর মান তো জানা দেওয়া আছে 45 ডিগ্রি, 1/√2। তাহলে এখানে আমরা 1/√2 লিখলাম। আর cos 45 ডিগ্রির মান কত দেওয়া আছে? এটাও 1/√2, এখানে 1/√2। তাহলে কত হয়? 1/√2 ইনটু √2/1, এরকম ভাবে উঠে যায়, মানে এটা একটা কাটে, তাহলে 1 থাকে। 1045 ডিগ্রির মান হচ্ছে, এই 1045 ডিগ্রি কোথায়? এই যে এটা 1045 ডিগ্রির মান হচ্ছে 1। হ্যাঁ বুঝছি হ্যাঁ, স্যার এটা। এই বুঝছি। যে কোনোটা বের করা সম্ভব। তার মানে আমরা যদি শুধুমাত্র সাইনের মানটা জানি, তাহলে আর বাদ বাকিগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, বের করতে পারবো। তাও এটাও মুখস্থ করার দরকার নাই। আছে? না তো কোনো কিছু এখানে মুখস্থ করার প্রয়োজন নাই। তো এই জিনিসটা আমি বুঝালাম যে ইচ্ছা করলে যে কোনো জিনিসটি এতে বের করা যায়। তো 1/0 ইকুয়াল টু কত হয় বললা না যে? 1/0 ইকুয়াল টু, দেখা এটার কোনো যেহেতু মান নাই তাহলে এটার কোনো মান হবে না। এটা আমাদের 0 দিয়ে ক্যালকুলেটর ইয়ে কোনো করলে কিছু আসবে। ভাগ করা যায় না, 0 দিয়ে ভাগ করলে কোনো মান পাওয়া যায় না। কেমন করে যাবে মান পাওয়া? দেখো ভাগ করো, মান কি পাওয়া সম্ভব? এটা কোনোদিনই পাওয়া যাবে না। কারণ আমি 1 কে আমি যে ভাগ দিচ্ছি 0 দিয়ে, তো 0 1 দিলাম, 0 1 কে 0, আবার 1 থাকলো। আবার যদি 0 কে আবার 0 1 কে 0, তারপরে আবার 1 থাকলো। আবার 0 কে 0, আবার 1 থাকলো। চলতেই থাকবে তো আজীবন, তো শেষ হবে না কোনোদিন। জি হ্যাঁ জি স্যার বুঝছি। আমরা যদি সাইনের মানটা জানি তাহলে আমরা কসের তারপরে বিভিন্ন সবগুলোরই মান যদি বের করতে যাই তাহলে আমাদের যদি বের করতে চাই 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। হুম, পরে 1060 ডিগ্রি মানগুলো মান বের বসাই করতে দিলেই হবে, বের বলো হয়ে 1060 যাবে। ডিগ্রি মান বের করতে, তুমি ভাগ বের করে দাও।
tan 60 ডিগ্রি মান কি হবে বলো? tan 60 ডিগ্রি হুম tan 60 ডিগ্রি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে আমাদের যেহেতু আমরা এটা সূত্র জানি একটা, sin থিটা ইকুয়াল ডিভাইডেড বাই cos থিটা, হুম তাহলে sin 60 ডিগ্রি হুম ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি, হুম sin 60 ডিগ্রি মান কত আছে? তাহলে tan 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান দেওয়া আছে হলো √3 ডিভাইডেড বাই 2, বসাও এখানে √3 ডিভাইডেড বাই 2। তারপর cos 60 ডিগ্রির মান দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই তাহলে √3 ডিভাইডেড বাই 2 ইনটু 2 উল্টায় যায়, তাহলে 2 1, তাহলে এটা যদি কাটা যায় তাহলে আসলে √3 ডিভাইডেড বাই 1। 1 আবার লিখতে হয় না তো নিচে। হ্যাঁ, তাহলে 1 উঠে যাবে √3। তাহলে কত cos 60 ডিগ্রি মান কত? এই না কি tan 60 ডিগ্রি মান কত হবে? tan 60 ডিগ্রি তাহলে হবে √3। হ্যাঁ স্যার, বুঝছি এটা। হ্যাঁ বুঝতে পারছো? হ্যালো, এটা বুঝছি। আচ্ছা, তো এটা বুঝতে পারছো? জি। এটা এইভাবে আমাদের ক্যালকুলেটরে কিন্তু তোমার হচ্ছে ক্যালকুলেটরও এগুলো করা যায়। তোমার যদি কোনো কিছু মনে না থাকে, তো অঙ্কের সময় তো এত সময় পাবো না, তো ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করবো আর কি। ওকে, তো ক্যালকুলেটরে ইউজ করার যে ক্যালকুলেটরও কিন্তু মানগুলো আসে। তো যাই হোক, যদি এরকম ক্যালকুলেটর থাকে, মানে এরকম ক্যালকুলেটর যদি থাকে, না থাকলে তখন এইভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত শেষ করি আপাতত। এরপরে একটা জিনিস, অধ্যায়টা করতে গেলে তোমার হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, তাছাড়া হবে না, মানে অধ্যায় শুরু করা যাবে না। তো আমরা এটা একটু শুরু করি অধ্যায়টা। স্যার, এটার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, আর একটু একটা জিনিস বুঝায় না বুঝালে তো আর কিছু করতে পারছে না। এই পর্যন্ত আজকে অঙ্ক তো আর হলো না, ঠিক আর কি। হ্যাঁ, জি স্যার। নেক্সট একটা স্টেপে আছে একটা ইয়া দেখি। এটা হলো লাস্ট, তোমাদের হচ্ছে ত্রিকোণমিতির সর্বশেষ তোমার হচ্ছে মানে অংশ। এই অংশটুকু জানলে আর ত্রিকোণমিতিতে কোনো সমস্যা নেই, এই পর্যন্ত আছে। তো এটাকে আমরা খেয়াল করো একটু, আমরা একটা যোগ চিহ্নের মতো দিছি। তো এখানে যোগ চিহ্ন বলতে আমরা আসলে একটু যোগ চিহ্ন দিছি না, এটা x x ড্যাশ, এটা হলো আমাদের y, এটা আমাদের y ড্যাশ। এরকম হচ্ছে গ্রাফ, আমরা লেখচিত্র অঙ্কনের সময় আমরা এরকম করি নাকি করি না? জি। লেখচিত্র অঙ্কনের সময় আমরা এরকম করি। এটাকে আমরা কি ধরি? মূল বিন্দু ধরি, এটাকে আমরা মূল বিন্দু ধরি, 0 0 এরকম ধরি, তাই না? এটা মূল বিন্দু ধরি। তো এখন এটা ইয়া করলে কয়টা ভাগ পাওয়া গেল? কয়টা ভাগ পাওয়া গেল? 4টা। 4টা ভাগ পাওয়া গেছে, তাই না? এটাকে বলি প্রথম ভাগ, এটাকে আমরা বলি প্রথম ভাগ। আমরা একটু ঘড়ির কাঁটার দিক ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এদিকে ঘোরে না ঘড়ির কাঁটা? হ্যাঁ। আচ্ছা, ঘড়ির কাঁটা এদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা? এদিকে, উল্টাটা। এদিক উল্টা। আমরা একটু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো প্রথম ভাগ যদি এটা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এটা হয় দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ। আর তা এটা হয় তাহলে তৃতীয় ভাগ, তাহলে এটা হয় তৃতীয় ভাগ, আর এটা হয় তোমার হচ্ছে চতুর্থ ভাগ, এরকম হয়। এটা হয় চতুর্থ ভাগ। তো এটা কত ডিগ্রি আছে? এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি আছে, তাই না? এটা 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। মোট কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। হ্যাঁ, 4 নং 36, 360 ডিগ্রি। তো প্রথম ভাগ, তো এখন আমরা যদি প্রথম ভাগ আসে, প্রথম ভাগে আমরা লিখি অল প্লাস। অল প্লাস মানে এটা অল প্লাস মানে এটা কি? অল প্লাস মানে হচ্ছে এরকম যে আমাদের সবগুলা প্লাসের মান বসবে। মানে এখানে হচ্ছে সাইন সাইন কস, তারপর সাইন কস 10 কট
তারপর হচ্ছে কি sec আর cosec, এই তো ছয়টা আছে না, sec আর cosec, এই তো এগুলা যাই আসুক না কেন, ঘুরতে ঘুরতে যদি কোনো কারণে এটা যদি ঘুরতে ঘুরতে যদি এই ঘরে কোনো কারণে, মানে এটা হচ্ছে আমাদের কি বলবো, ব্যাডমিন্টন খেলার যে কোর্টের কথা যদি আমরা চিন্তা করি, ব্যাডমিন্টনে কয়টা প্লেয়ার থাকে, 4টা না? হ্যাঁ, মনে হয় জানি না। ব্যাডমিন্টন খেলা নাই? খেলি আমরা তো দুইজনে মিলে খেলি। দুইজন মিলে গেল, 4 জনে খেলা যায়, এটা একটা কোর্ট, এটা একটা কোর্ট, এটা একটা কোর্ট, এটা একটা কোর্ট, চারটা ইয়ে। তো এখানে এই কোর্টটার অর্থ হচ্ছে যে এখানে মানে সবই প্লাস, এখানে যে কেউ প্রবেশ করতে পারে, যে কেউ প্রবেশ করতে পারে, যে কেউ প্রবেশ করতে পারে, মানে যে কেউ এখানে ইন করতে পারে, এটা সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? এটা সবার জন্য উন্মুক্ত। আর দ্বিতীয় ভাগে শুধুমাত্র দুইজন প্লেয়ার প্রবেশ করতে পারবে। তো এখানে মনে করো এখানে তোমার হচ্ছে সিমি আর হচ্ছে জিমি প্রবেশ করতে পারবে, এখানে সিমি প্রবেশ করতে পারবে আর জিমি প্রবেশ করতে পারবে, আর বাদ বাকি কেউ প্রবেশ করতে পারবে না। তার মানে বাদ বাকিগুলা যদি সিমি আর জিমির ক্ষেত্রে প্লাস, আর বাদ বাকি যাই আসুক সেটা হলো মাইনাস, মানে এরকম, মানে তাকে বিদায় করে দেওয়ার মতো আর কি, যে তুমি এই ঘরে অবাঞ্ছিত, তুমি এই ঘরে আসছো কেন, তার মানে মাইনাস। তো এইটা হলো সিমি আর জিমি না রেখে এখানে দুইটা আছে, সিমি জিমি আমরা যদি এমনি ইয়ে করি তাহলে এখানে হচ্ছে সাইন, এখানে সাইন আর কসিক, সাইন আর কসিক যেহেতু পরস্পর বিপরীত, সাইন থিটা আর কসিক থিটা, তার মানে এখানে হচ্ছে সাইন আর কসিক এরা প্রবেশ করতে পারবে, এরা যেহেতু মানে দুজনের আত্মীয়, সাইন আর কসিক যেন ভাইরা ভাই আর কি, এরা যেহেতু আত্মীয় এরা প্রবেশ করতে পারবে, আর বাদ বাকি তোমার হচ্ছে কেউ এই ঘরে প্রবেশ করতে পারবে না। যেই প্রবেশ করুক না কেন সেই হলো মাইনাস, বের করে দিতে হবে। সে কি খাবে? মাইনাস খাবে। কথা বুঝছো? জি। কি বুঝছো বলো, আমাকে বলো। আর কি যদি কোনো মান এটার ভিতর প্রবেশ করে তাহলে মাইনাসের দিকে যাবে। হ্যাঁ, মানে ও কেউ যদি প্রবেশ করে তাহলে হলো মাইনাস নাম্বারিং হবে, তার নাম্বারিংটা হবে কি মাইনাস। এই দুইজন যারা আছে এদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এই ঘরের তৃতীয় ভাগে তোমার হচ্ছে এদের বৈধ প্রবেশ আছে, এদের পাসপোর্ট আছে আর কি, যেমন 10 আর কট, এই দুইজনের পাসপোর্ট আছে, মানে এই দুইজনের পাসপোর্ট আছে, বাদ বাকি আর কারো পাসপোর্ট নাই, মানে প্রবেশ করলে ফাইন হবে। তো 10 আর কটের ছাড়া বাদ বাকিগুলা ফাইন আছে, ফাইন মানে মাইনাস আর কি। আর এখানে চতুর্থ যে ভাগ আছে, চতুর্থ ভাগে কি কি থাকলো? সাইন গেল, কস আর সেক, তার মানে এখানে কি থাকলো? সেক থাকলো আর কস থাকলো নাকি? হ্যাঁ, কসের এখানে বৈধতা আছে, সেক আর কসের এই ঘরে পাসপোর্ট আছে, আর বাদ বাকি কারো পাসপোর্ট নাই। জি, এটা একটু লিখে নাও, নাইলে একটু সমস্যা। হ্যাঁ স্যার লিখে নিচ্ছি, লেখা শেষ। লেখা শেষ? হ্যাঁ, এইটা আছে। তো এই জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মানে অধ্যায়ের জন্য। তো আমরা এখন দেখি কার বৈধতা আছে আর কার বৈধতা নাই। তো এখন মনে করো বৈধতা কিভাবে আমরা যাচাই বাছাই করবো যে কার বৈধতা আছে কার বৈধতা নাই। তা আমরা তো এর আগে শিখছিলাম কত 90 ডিগ্রি পর্যন্ত শিখছিলাম যে মানগুলো কিভাবে বের করতে হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো 90 ডিগ্রি পর্যন্ত আমরা শিখছিলাম বের করতে হয় কিভাবে। এখন আমরা শিখবো 90 ডিগ্রির উপরে অন্য কোনো মান বের করা যায় কিনা। তো সেটা আমরা শিখতেছি যে 90 ডিগ্রির উপরে কোনো মান বের করা যায় কিনা, সেটা আমরা বের করব। তো দেখি আমরা বের করতে পারি। কত হয় এটা দেখো তো, 360 আর 30 কত 90, কথা বলছি তো 90 তোমার হচ্ছে 360 বা 390 ডিগ্রি। আচ্ছা যাই হোক, তাহলে দেখো আমরা হচ্ছে 390 ডিগ্রি মান 450, হ্যাঁ না 390 ডিগ্রি মান আমরা বের করতে চাই।
কত হয় 390 ডিগ্রির মান আমরা বের করতে চাই। তো 390 ডিগ্রির মান আমরা বের করব। এখন আমরা এর আগে কত করছি, শুধু 90 ডিগ্রি এরকম করছি, তাই না? আমরা যে কোনো মানটা আমরা নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো কিভাবে আমরা sin 390 ডিগ্রির মান আমরা বের করতে চাই, এটা ধরো কত কথা sin 390 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে এটা কি নির্ণয় করতে হবে? এইভাবে ছাড়া 390 ডিগ্রির মান বের করা যাবে না। তো এটাকে আমাদেরকে ভাগ করে নিতে হবে, এইভাবে ভাগ করে নিতে হবে। কত দিয়ে ভাগ করব আমরা? 390 কে 90 দিয়ে ভাগ করো। 390 কে 90 দিয়ে 390 ডিভাইডেড বাই 90 4.3333। তো দশমিক আমাদের নেওয়ার দরকার নাই, দশমিক আর দরকার নেই। আমরা নিব 300, তার মানে 90 কে কত দিয়ে 90 কে কত, দশমিকের আগে কত ছিল? 4 আছে, তাই না? জি 4 আছে, তাহলে আমরা ইচ্ছা করলে 4 ও দিতে পারি। এটা 4 দিলাম, আমরা কথার কথা বলছি। তাহলে এখানে কত ডিগ্রি আর দরকার হয়, যোগ কত ডিগ্রি দরকার হয়? আরো তাহলে দরকার হয় হলো 360 ডিগ্রি, আরো 30 ডিগ্রি দরকার হয়। আরো 30 ডিগ্রি দরকার হয়, যোগ দিলাম আমরা 30 ডিগ্রি, যোগ দিলাম 30 ডিগ্রি, ঠিক আছে? তো এরকম হয়। এরকম যদি হয়, আবার ইচ্ছা করলে আমরা এটাকে এরকমও নিতে পারতাম। আমরা যদি 5 দিয়ে দিতাম, সাইন তোমার হচ্ছে, এটা যেন মনে রাখতে হবে যে এটা যেন কখনোই 90 ডিগ্রির বাইরে না যায়। এখানে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি খেয়াল রাখতে বলছি কিন্তু যে এটা যেন 90 ডিগ্রির উপরে না হয়, বা এটা যেন 90 ডিগ্রির উপরে না হয়। 90 ডিগ্রি মানে 90 ডিগ্রির চেয়ে কম হয়, 90 ডিগ্রি এর চেয়ে কম হয়, এটা খেয়াল রাখতে হবে। জি এটা 30 ডিগ্রি আমাদের ঠিক আছে তো নাকি? 30 ডিগ্রি হইছে ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে কম আছে না? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হয়? এখানে আমাদের একটা জিনিস হয় যেটা সেটা হচ্ছে আমরা এটা হয়। আচ্ছা, এখন আমরা এটা যদি করি, তাহলে আমরা এটাকে আমরা একটু ভুলে যাই, এই জিনিসটাকে একটু ভুলে যাই। এখন আমরা এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ভালোভাবে একটু খেয়াল করো, নাহলে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো পারবা না। এটা হলো 4, এটা কি 4 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তো প্রথমে সবার আগে খেয়াল করবা, সবগুলাই কিন্তু 90 ডিগ্রি দিয়ে কিন্তু গুণ দিতে হবে। এখানে সবগুলাকেই কিন্তু অল 90 ডিগ্রি দিয়ে করা যাবে, অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। কি বলছি? করা যাবে না সবগুলাই আর কি, সব সময় এই 90টা 90ই রাখতে হবে। আমি এটাকে 100 করতে পারবো না, 80ও করতে পারবো না। অন্য কোনো কিছু দিয়ে 100 ডিগ্রি দিয়ে গুণ দিতে পারবা না, সবসময় 90 দিয়ে। কেন 90 দিয়ে করতে হবে? কারণ এখানে আমাকে 90 আছে প্রত্যেকটাই, সেই জন্য 90 দিয়েই করতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না। তো এখন আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে এখানে কি আছে, এখানে জোড় আছে না বিজোড় আছে। এই যে যেটা দিয়ে 90 সঙ্গে যেটা দিয়ে গুণ দিছো, সেটা জোড় না বিজোড়? জোড়। জোড় থাকলে, এটা যদি জোড় থাকে তাহলে এটা চেঞ্জ আর হবে না। এটা কি হবে না? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, তার মানে জোড় আছে, এটাকে নো চেঞ্জ। তার মানে এই যে সাইনটা আমার হবে কি নো চেঞ্জ, তার মানে এখানে আমাদের এটা নো চেঞ্জ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি মুছে দিই, তাহলে এটা যদি মুছে দিই, তাহলে আমাদের কি হবে? এখানে জোড় আছে, আমরা খেয়াল করলাম, তাহলে আমরা সাইন সাইনই লিখবো। এর কি আছে? সাইন সাইনই লিখবো। আর এগুলা আমরা ভুলে যাব, এই জিনিসগুলো আমরা ভুলে যাব। এটা কি হবে? ভুলে যেতে হবে, ভুলে যে প্লাসও ভুলে যেতে হবে, এগুলো সব কিছু ভুলে যেতে হবে। এই প্লাসের আগ পর্যন্ত যা আছে সব কিছু ভুলে যেতে হবে। কি বলছি? জি কি বলছি বলো তো? ভুলে গেলাম। আর 90 থেকে এই প্লাস পর্যন্ত সবকিছু ভুলে যেতে হবে, সবকিছু ভুলে যেতে, প্লাস সব ভুলে যেতে হবে। থাকলো কি? থাকলো হলো 30 ডিগ্রি থাকলো, এই 30 ডিগ্রিটা এখানে লিখলাম, 30 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এখন আমাকে এই পর্যন্ত লেখা শেষ। এখন আমাকে এই জায়গাটায় একটু চিহ্নের একটা ব্যাপার সেবার জড়িত থাকে, এই জায়গাটায় আমাদেরকে একটা চিহ্নের একটা ব্যাপার জড়িত থাকে, মানে এখানে একটা কিছু চিহ্ন চেঞ্জের ব্যাপার থাকে। তার মানে এখানে এই জায়গাটা একটু এখন আমাকে পূরণ করতে হবে। এই জায়গাটায় আসলে কি হবে? এটা পজিটিভ চিহ্ন হবে না নেগেটিভ চিহ্ন হবে?
এটা করার জন্য আমাকে একটু এই জায়গায় ঘুরতে হবে, এই কোডের মধ্যে আমাকে আবার যেতে হবে। আমি একটু কোডের মধ্যে যাই। তো কোডের মধ্যে যাওয়ার আগে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, 90 ডিগ্রি কয়বার ঘুরছে? 4 বার। 4 বার ঘুরছে, তার সঙ্গে আবার 30 ডিগ্রি ঘুরছে, তাহলে মোট কয়বার হলো? হ্যাঁ 5 বার। 5 বার ঘুরছে। এটা যেহেতু প্লাস আছে, তার মানে প্লাস আছে মানে আরেকবার বেশি ঘুরতে হবে। এখানে যদি মাইনাস থাকতো, এখানে তাহলে একবার কম ঘুরতে হইতো। মাইনাস থাকতো তাহলে 4 বারই ঘুরতো। হ্যাঁ মাইনাস মানে কি 4 বারই ঘুরছে, আর প্লাস থাকে মানে একবার বেশি ঘুরতে হবে। ঠিক আছে, কি বলছি বলো তো এই জায়গায়? আচ্ছা যদি এখানে প্লাস থাকে তাহলে আমার 4 বার 5 বার ঘুরতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে আমার 4 বার ঘুরতে হবে। হ্যাঁ 4 বার ঘুরতে হবে। এখানে প্লাস ছিল তাহলে আমাকে 5 বার ঘুরতে হবে, আর আমি 5 বার ঘুরি। ঘুরতে হবে। তাহলে এই কোডের মধ্যে আমি 5 বার গোল করে ঘুরি, দেখি কয়বার যায়। এইটা তো একবার, প্রথম শুরু হবে এখানে, এখানে স্টার্ট করতে এখানে হবে। এটা কি করতে হবে? স্টার্ট করতে হবে। এটা স্টার্ট করতে হবে, এই স্টার্টটা এখান থেকে শুরু হবে। তাহলে আমি একবার ঘুরলাম, এটা 1, এটা কি হবে? 1 মানে এই পর্যন্ত আসছে 1। এটা হলো 2 নাকি? এটা হলো 3, হ্যাঁ এটা কত? 4, 4 আর এটা 5 এ গিয়ে থামবে প্রথম ভাগে। না, এই যে 4, এই যে 5 বার ঘুরছে যে 30 ডিগ্রি গেছে। হ্যাঁ তাহলে এই প্রথম ভাগে গিয়ে থামবে। এইখানে যেই আসুক না কেন, এখানে তো সবার জন্য উন্মুক্ত। এখানে কি হবে? সবার জন্য খোলা খোলা। রাস্তা এখানে তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে অল প্লাস মানে সবই প্লাস হবে নাকি? তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে, তার মানে এখানে চিহ্নের কোনো প্লাস হবে পরিবর্তন হবে না, তার মানে এইটাই থাকবে। হবে না। তার মানে sin 30 ডিগ্রির মান কত পাইছিলাম? sin 30 ডিগ্রির মান কত পাইছিলাম? মনে আছে sin 30 ডিগ্রির মান কত পাইছিলাম? sin 30 ডিগ্রির মান পাইছিলাম হলো 1/2। হ্যাঁ, তার মানে 1/2। তার মানে sin 390 ডিগ্রির মান যা, আর sin 30 ডিগ্রির মান ওই হাফই আসবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে sin 30 ডিগ্রির মান হবে হলো 1/2। হ্যাঁ, sin 390 ডিগ্রির মান কত হবে তাহলে? তাহলে 1/2 হবে। মানও তো হাফ হবে, বুঝুনি? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের sin 30 ডিগ্রির মান যদি হয় 1/2, এখানে এই sin 30 ডিগ্রিটা তো আমরা sin মান যা, আর হলো sin 30 ডিগ্রির মানও একই, sin 30 ডিগ্রির মানও একই। এটাও হাফ, এটাও হাফ। তো sin 300 ডিগ্রির মানও তো আমরা বের করে ফেলতে পারলাম তাহলে। আচ্ছা স্যার, যদি আমরা এখানে sin 180 ডিগ্রি বের করতে চাই, sin 180 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তো sin 180 ডিগ্রির মান আমরা একটু বের করব। এখন sin 180 একই নিয়মে বের করব। হ্যাঁ সেম। দেখো এখন sin 180 ডিগ্রির মান বের করতেছি। sin 180 ডিগ্রির মান আমরা বের করতেছি। sin 180 ডিগ্রি বলতে আমরা কিভাবে বের করব? sin 90 ডিগ্রি ইনটু 2 থাকলো কত? 180 ডিগ্রি তো হয়ে গেল। থাকলো আর তাহলে না থাকলো না, দিতে হবে না, প্লাস 0 কি ডিগ্রি দিতে হবে? 0 ডিগ্রি। তাহলে এখানে কয়বার ঘুরছে? আমরা এখন খেয়াল করব যে দুইবার ঘুরছে। দুইবার ঘুরলে তো জোড় হলে তো চেঞ্জ হয় না, এটা জোড় হলে কি হবে? চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তাহলে এখানে চেঞ্জ না হলে কি হবে? সাইনই থাকবে। আর এই যে আমরা ভুলে যাওয়ার কথা বলছিলাম, এই পর্যন্ত ভুলে যাওয়ার কথা বলছিলাম, তাহলে sin = 0 ডিগ্রি হবে। তো এখন কি হবে? এখন কি চিহ্ন চেঞ্জ হবে না, ইয়া হবে সেটা খেয়াল করতে হবে না? এরপর চিহ্নের ব্যাপার আছে না এরপরে? এখানে চেঞ্জ হবে কি হবে, যে এটা কোনোবারই ঘুরে নাই। হ্যাঁ, এটা তো একবারও ঘুরে নাই। কেন ঘুরে নাই? দুইবার ঘুরছে না? হ্যাঁ দুইবার ঘুরছে, তাহলে দুইবার দ্বিতীয় ভাগে যাবে। দুইবার ঘুরছে, দুইবারে তো দুইবার ঘুরে তো এই পর্যন্ত আছে, দুইবারের দুই ঘরের মধ্যে আছে, দুইবারে তো প্রবেশ করে নাই। হ্যাঁ না, কি হবে? প্লাসই হবে। তাহলে এখানে কি হবে? প্লাস 0 ডিগ্রি ইকুয়াল টু কত? 0। তার মানে sin 180 ডিগ্রিও মান যা, sin 0 ডিগ্রির মানও তা। বুঝছি স্যার। ক্লিয়ার হইছো? জি স্যার। আচ্ছা,
তো এটা না জানা পর্যন্ত তোমার হচ্ছে আরো কিছু কাজ ছিল। তো আমাদের যেহেতু কেমিস্ট্রি পড়বো আমরা আমরা আপাতত এই পর্যন্ত আমাদের থাক, এই পর্যন্ত আগে আবার প্র্যাকটিস করে নাও। আচ্ছা, কিছু হোমওয়ার্ক দিব, সেটা কিন্তু মাথায় রাখো। ওকে। তো আমরা এই পর্যন্ত আমাদের ইয়ে পর্যন্ত থাকলো, আমরা এই পর্যন্ত রাখি। এবার আমরা কেমিস্ট্রিটা শুরু করি। হ্যাঁ সিমি, হ্যাঁ স্যার। আচ্ছা আমি তাহলে এটা এই রেকর্ডিংটা আপাতত বন্ধ করে দিলাম।